আসসালামু আলাইকুম। ড্রামার শুরুতে আমরা ফেরিলিনকে দেখতে পাই। সে হচ্ছে এই ড্রামার ফিমেল লিড, যাকে আমরা পরি বলে ডাকবো। এখানে দুইজন সৈনিক আমাদের পরীকে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে পরি হাত জোর করে বলে, ব্রাদার আমাকে নিও না, আমি যে ভুল করেছি আমি সব শুধরে নেব। এখানে সৈন্যরা বলে, তুমি তোমার মুখে লাগাম দিতে পারবে না, কারণ তুমি একজনের গসিপ অন্যজনের কাছে না করে থাকতেই পারো না। এখানে পরি বলে, প্লিজ এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর গসিপ করব না। তখন সৈন্যরা বলে, তুমি গসিপ না করেও থাকতে পারবা না। এখানে পরি বলে, এবারের মতো ক্ষমা করে দাও, আমি কাউকে বলবো না যে তোমরা একজন ইমমর্টালের ডগ নিয়েছিলে এবং সেটা হারিয়েও ফেলেছিলে। এটা শুনে সৈন্যরা আরও বেশি রেগে যায় এবং তাকে ধাক্কা দিয়ে মর্টাল ওয়ার্ডে পাঠিয়ে দেয়। সে যখন নিচে পড়ে যাচ্ছিল, সে দেখতে পায় একজন মহিলাকে মেরে ফেলতেছে। আর এই মহিলাকে আর কেউ না, তার নিজের স্বামীই মেরে ফেলতেছে। তার স্বামীর সঙ্গে ছিল তার আপন বোন এবং তার সৎ মেয়ে। এখানে তার সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েদেরও মেরে ফেলানো হয়। ওপর থেকে সৈন্যরা বলে, এখন থেকে তুমি লিনের জীবন লিড করবে এবং তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে, কিন্তু আমরা গল্পে তাকে পরি বলেই ডাকবো। এরপর তার যখন চোখ খোলে, সে দেখতে পাই সে একটি গাড়িতে বসে আছে এবং মনে মনে ভাবে, আমি স্বর্গে কত ভালোভাবে ছিলাম, আর দেখো আমাকে মরতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি কিভাবে যে এখানে সার্ভাইভ করব। এখানে পরীর সামনে তার ভাই কোয়ান বসেছিল। সে ভাবে যে আমার বোন এইসব কি বলতেছে, এবং অনেকক্ষণ যাওয়ার পর সে বুঝতে পারে যে সে তার বোনের মনের কথা শুনতে পারতেছে। এখানে কোয়ান বলে, বোন তুমি একদমই চিন্তা করো না, তুমি লিন ফ্যামিলিতে যাওয়ার পর সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে আমাদের পরিভাবে লিন ফ্যামিলিতে যাওয়ার পর কিছুই ঠিক হবে না। এখানে কোয়ান আসবে এবং আমার ভাই এবং আমার মাদের মেরে ফেলবে। এখানে কোয়ান সবার সামনে অনেক বেশি ইনোসেন্ট সাজে, কিন্তু আসল শয়তান তো সে। এখানে আমাদের কোয়ান বলে, বোন তুমি কি বলতেছো? এখানে আমাদের পরি বলে, কই আমি তো কিছু বলতেছি না। এরপর পরি যখন বাসায় আসে, সে তার মাকে দেখতে পায়। এখানে মনে মনে ভাবে, আহা আমার মা, কি অবস্থাটাই না তার হবে। এখানে কোয়ান বলে, মা এটা হচ্ছে পরি। এখানে পরি ছোটবেলা থেকেই গ্রামে থাকতো। কারণটা তার বাবা চাইতো না যে পরি তাদের সঙ্গে থাকুক, কারণ পরির বাবার সকল ভালোবাসা এবং সকল সম্পদ তার সৎ মেয়ে কোয়ানকে দিতে চেয়েছিল, যার কারণে পরিকে এই পরিবার থেকে দূরে রাখছিল। এখানে পরি যখন তার মায়ের সঙ্গে বসেছিল, তখন সে মনে মনে ভাবে, আমার মা কত ইনোসেন্ট। একটু পরেই কোয়ানের দাসী আসবে এবং বলবে যে সে অসুস্থ, এবং আমার মাও চলে যাবে তাকে দেখার জন্য। আর তাই হয়, একটু পরেই কোয়ানের দাসী আসে এবং একই কথা বলতে থাকে। এখানে পরীর মা কোয়ানকে ভালোবাসতো। তাকে দেখতে যখনই যাবে, পিছন থেকে তার মেয়ের ইনার আওয়াজ শুনতে পাই। এখানে পরি বলতেছিল, আমার মা এখন যাচ্ছে, কিন্তু একটা সময় আসবে সেই মেয়েই আমার মাকে মেরে ফেলবে। এটা শুনে পরীর মা বলে, কোয়ান যেহেতু অসুস্থ, তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি যাচ্ছি না। এখানে দাসী বলে, আপনি কি সত্যি সত্যি যাবেন না? তখন পরীর মা বলে, আমি একবার বলছি না যে আমি যাব না। এবং সে বসে তার মেয়ের দিকে তাকিয়ে বলে, আমি সত্যি সত্যি কি আমার মেয়ের ইনার আওয়াজ শুনতে পারতেছি? এখানে পরি মনে মনে বলে, আমি তো কিছু বললামই না, মা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? এখানে তার ভাই বলে, মা আমি আমার বোনকে ঘুরতে নিয়ে যেতে চাই। তখন পরীর মা বলে, একটু পরে যাও, আমি কতদিন পর আমার মেয়েকে দেখেছি, একটু মন ভরে দেখি। তারপর তার মা তাকে একটি হেয়ার পিন দেয় এবং বলে, এটা তোমার মার পক্ষ থেকে। এখানে তার ভাইও তাকে একটি হেয়ার পিন দেয় এবং বলে, এইসব পেয়ে আমি অনেক বেশি খুশি। এরপর বলে, আচ্ছা ঠিক আছে, এখন তোমরা ঘুরতে যেতে পারো। অন্যদিকে আমরা হ্যাভেনে পরীর মাস্টারকে দেখতে পাই। এখানে মাস্টার অনেক বেশি পরীকে মিস করতেছে এবং বলে, আমি যতক্ষণ না পর্যন্ত পরীর সঙ্গে গসিপ করি ততক্ষণ ভালোই লাগে না। পরী তুমি কোথায়, তাড়াতাড়ি চলে আসো। এরপর আমরা দেখতে পাই পরী ঘুমিয়েছিল এবং স্বপ্নে সে লিকে দেখতে পাই এবং বলে, কত সুন্দর তুমি, এবং তাকে কিস করতে যাই। তখনই তার দাসী সেখানে চলে আসে এবং বলে, মিস ওঠেন। কিন্তু সে স্বপ্নে বলতেছিল, আমি তোমাকে কিস করব না, আমি তোমাকে কিস করব না। তখন দাসী বলে, আপনার কাউকে কিস করতে হবে না। এখানে পরী যখন লিনকে কিস করতে যাবে, তখনই দাসী তাকে ডেকে উঠায় এবং সে রাগ করে বলে, আর একটু পরে ডাকতে পারলে না, কিসটা শেষ হয়ে তারপরে উঠতাম। এরপর আমরা দেখতে পাই পুরো পরিবার খাবার খেতে বসেছে। এখানে পরীর বাবা এবং কোয়ানও ছিল। এখানে তার বাবা রাগ করে বলে, তুমি কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছো? এখানে তোমার বাবা বসে রয়েছে, তাকে কি একটু গ্রিটও করা যায় না? এখানে পরী যখন উঠতেই যাবে, তখনই তার মা তাকে আটকায় এবং বলে, আমার মেয়ে কিছুই করবে না।
এতদিন পর আমার মেয়ে এসেছে, আর তোমরা কি চাও আমার মেয়ে তোমার পিছন পিছন ঘুরুক? এমন কিছুই হবে না। তারপর পরীর মা পরীকে বলে, তোমাকে যদি কেউ বুলি করে আমাকে বলো, আমি তার আচ্ছা করে খবর নিব। এখানে তার বাবা বলে, তোমার মেয়েকে এইসব না শিখে একটু ভদ্রতা তো শিখাতে পারো। এখানে পরীর মা বলে, আমার মেয়ে যথেষ্ট পরিমাণেই ভদ্র আছে, তুমি একটু ভদ্রতা শেখো। এখানে তার বাবা আরও বলে, কোয়ান কোয়ানকে দেখো, সে সব কিছুতে নাম্বার 1, কিন্তু এই যে পরী তো কোনো কিছুই পারে না। এটা শুনে পরীর মা অনেক বেশি রেগে যায় এবং টেবিলে হাত দিয়ে বলে, আর কখনো আমার মেয়ের সঙ্গে কোয়ান কোয়ানের তুলনা করবা না। এখানে আমাদের পরী মনে মনে ভাবে, আমার মা তো দেখে অনেক বেশি পাওয়ারফুল। এখানে পরীর মা রাগ করে বলে, আমার ডিভোর্স চাই। তখন পরী মনে মনে ভাবে, এই লোক কখনোই আমার মাকে ডিভোর্স দিবে না। সে তো এতদিন ধরে বসে আছে আমার মায়ের সকল সম্পত্তি নেওয়ার জন্য। তারপর সে তার প্রেমিকার সঙ্গে মিলে আমার মাকে এবং আমার ভাইদের সবাইকে মেরে ফেলবে। আর দেখো, এখনই বাবা ভিক্ষা করতে থাকবে যে না, আমি ডিভোর্স দিতে চাই না। এইসব কথা শুনে পরীর মা সেখানেই পড়ে যায় এবং তার ভাই বলে, এখনই মাকে ভিতরে নিয়ে চলো। এরপর কোয়ান কোয়ান তার বাবাকে বলে, তুমি এটা কি করলে, মার সঙ্গে এমন কেন করলে? এখানে তার বাবা বলে, চুপ থাকো, যতক্ষণ না পর্যন্ত আমরা তোমার মায়ের সম্পত্তি না পাই ততদিন পর্যন্ত তোমাকে ভালো মেয়ের মতো এখানে থাকতে হবে। এখানে পরী তার মায়ের কাছে চলে যায় এবং বলে, মা তুমি কি ঠিক আছো? তখন মা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর পরী খাচ্ছিল এবং মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে আমি এখনই ওই লোকের কাছে চলে যাই এবং একটা ডান্ডা তুলে তাকে এত পরিমাণে মারি যাতে সে কখনোই হাঁটতে পারে না। এই কথা শুনে তার মা এবং ভাই হাসতে থাকে। এখানে পরী আরও মনে মনে ভাবতে থাকে, না, এই মারামারিতে চলবে না, আমি এখনই যেয়ে তার খাবারে বিষ মিশিয়ে দিই, একবারে লেঠা চুখে যাবে। এখানে তার ভাই বলে, আমার বোন আরও চিন্তা করতে থাকবে, তার মন অন্য কোনো জায়গায় কনভার্ট করতে হবে। তাই সে তার বোনকে বলে, চলো আমরা ঘুরতে যাই। এরপর তার ভাই তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। তারা যেখানে বসেছিল তার অপোজিটে লি বসেছিল, অর্থাৎ সেই স্বপ্নে দেখা ছেলেটি। এখানে আমাদের পরী তো বকবক করেই যাচ্ছে তার মনে। এখানে লিও ভাবতেছে, এই কিম যে এতক্ষণ ধরে বকবক করতেছে। সে তার সৈন্যকে বলে, তুমি কি শুনতে পারতেছো? সৈন্য বলে, না, আমি তো কিছুই শুনতে পারতেছি না। অর্থাৎ লিও পরীর ইনার আওয়াজ শুনতে পারতেছে। সে তার সৈন্যকে বলে, যাও গিয়ে দেখো যে সেখানে কে বসে আছে। তার সৈন্য যায় এবং বলে, সেখানে পরী বসে আছে। এখানে আমাদের লি বলে, তাহলে সে পরীর আওয়াজ আমি কেন শুনতে পারতেছি? এরপর লি যখন সেখান থেকে চলে আসতেছিল, পরীর সঙ্গে তার দেখা হয়। এখানে পরী বলে, এ তো সে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, এ তো তার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু তাতে কি, সে তো যুদ্ধ করতে যেয়ে তার প্রাণটাই হারাবে। এখানে তার ভাই বলে, বোন একটু চুপ কর, সে অনেক বেশি ভয়ঙ্কর, সে এক সময় 100 জনকে মেরে ফেলে, তোর মুখটা একটু বন্ধ কর। এবং তার ভাই বলে, সে অনেক বেশি সম্মানজনক, তুমি তাকে গ্রিট করো। এখানে আমাদের পরী তাকে গ্রিট করে। এখানে পরী মনে মনে ভাবে, আমার একটু কথা কম বলা উচিত। এখানে লি ভাবে, আমি যেহেতু মেয়ের ইনার আওয়াজ শুনতে পারতেছি, তাহলে কি সত্যি আমি মারা যাব খুব তাড়াতাড়ি? এরপর লি সেখান থেকে চলে যায়। এখানে পরী তার ভাইকে বলে, ভাই তুমি এত ভয় কেন পাচ্ছ? এখানে ভাই বলে, তুমি একটু কম কথা বলতে পারো না, আর সে অনেক বেশি ভয়ঙ্কর, তাই তার থেকে দূরে থাকাই ভালো। এরপর আমরা দেখতে পাই কোয়ান কোয়ান আবার তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, আর তখনই সেখানে পরী চলে আসে এবং পরী যেয়ে তার মায়ের পাশে বসে। আর এটা কোয়ান কোয়ানের একদমই ভালো লাগেনি, কারণ পরী তার মায়ের পাশে বসেছে আর সে দূরে বসে রয়েছে, তাই তার হিংসা হচ্ছিল। এখানে পরীর মা বলে, আমি পরীর জন্য খাবার রান্না করতে যাচ্ছি। তাই সে তার ছেলে এবং মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তারা অনেক বেশি ভালো সময় কাটাচ্ছিল। আর তখনই সেখানে পরীর মায়ের বোন চলে আসে। এখানে তার মায়ের বোনই ছিল তার বাবার প্রেমিকা। এখানে পরী মনে মনে ভাবে, চলে এসেছে আমার বাবার প্রেমিকা, এখন সে তার মেয়ের সাপোর্ট নিবে। এই প্রথমবার পরী মা জানতে পারে যে তার স্বামীর প্রেমিকা আর কেউ না, তার নিজেরই বোন। এটা শুনে তার অনেক বেশি খারাপ লাগে, কারণ সে তার বোনকে অনেক বেশি ভালোবাসতো, আর তার বোনই কিনা তার এমন ক্ষতি করলো। এখানে লেডি জিন বলে, আপনি কোয়ান কোয়ানের সঙ্গে এমন কেন করতেছেন? আপনার নিজের মেয়ে চলে এসেছে বলে, কিন্তু আপনি কোয়ান কোয়ানকে ছোটবেলা থেকে পালতেছেন, আপনি তাকে তার কাছ থেকে এমনভাবে দূরে সরিয়ে দিতে পারেন না। এখানে পরী মনে মনে ভাবে, দেখো কেমনভাবে নিজের মেয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে এবং আমার মাকেও ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে। কিন্তু তার মা তাকে আটকায়। এরপর তার মা লেডি ঝাউকে বলে, তোমার যদি কোয়ান কোয়ানকে নিয়ে এত বেশি চিন্তা হয় তাহলে তুমি তার সেবা করো। মাঝে মাঝে তো আমার এমনই মনে হয় যে কোয়ান কোয়ান তোমারই মেয়ে। এখানে লেডি জি বলে, এটা কিভাবে হতে পারে, আমার তো কোনো মেয়ে নেই। তখন লেডি জি বলে,
পরি, তুমি আমাকে গ্রিট করলে না তো। এখানে পরি বলে, আমি যাকে তাকে গ্রিট করি না। আর তখনই তার বাবা সেখানে চলে আসে এবং বলে, তুমি কি একটু ভদ্রতা শিখতে পারো না? এবং তাকে যখন মারতে যাবে তখনই পরির মা এবং ভাই সামনে চলে আসে এবং বলে, আমার মেয়ের গায়ে হাত তোলারও চেষ্টা করবা না। তখন পরির বাবা বলে, তাকে ভদ্রতাও কি শেখানো যাবে না? এখানে পরির মা বলে, তুমি যেভাবে বোন ঝিয়ের পক্ষ নিচ্ছ আমার তো মনে হচ্ছে সেই তোমার বউ, আমি তোমার কিছুই হই না। এখানে তার বাবা বলে, কিভাবে বলতেছো এইসব, এইসব কিভাবে হতে পারে? এখানে পরি বলে, মা, এরা যেভাবে ব্যবহার করতেছে মনে হচ্ছে কোয়ান কোয়ান আন্টি ঝি এবং বাবা একজন পরিবার। এটা শুনে তার বাবা তাকে আবার মারতে আসে আর তখনই পরির মা তার বাবাকে জোরে একটা লাথি মারে এবং বলে, এরপর থেকে মনে রাখবা, আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালো সেই চোখ আমি উপড়ে ফেলে দেব। তখন আন্টি জি বলে, আপু তুমি এটা কি করলা? তুমি তোমার হাজবেন্ডকে মারলা, এটা কি ভালো দেখা যায়? এখানে পরির মা বলে, আমাদের মধ্যে আসতে যেও না, তাহলে আমি তোমাকেও এখানে একেবারে পুঁতে ফেলবো। এরপর আমরা দেখতে পাই পরি এবং তার ভাই মার্কেটে এসেছে কিছু কেনাকাটা করতে, আর তখনই একজন লোক পরির পার্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাই পরি তার পিছনে দৌড়াচ্ছিল যে আমার পার্স দিয়ে যাও। আর সেখানে আমরা লিকেও দেখতে পাই, সে তার সৈন্যকে বলে, যাও পরীকে সাহায্য করো। পরি যখন যাচ্ছিল সে বলে, আমি এই চোরের মতলব জানি, সে এখন পার্স চুরি করেছে, কিছুদিন পর সে আবার আসবে এবং আমার নামে বদনাম রটাবে যে তার সঙ্গে আমার রিলেশনশিপ আছে। তাই যে করে হোক আমার সেই চোরটিকে ধরতে হবে, তার কাছ থেকে আমার পার্স নিতেই হবে। আর পরি যখন সামনে যাচ্ছিলই তখনই সেই চোরটিকে দেখতে পাই এবং বলে, আসো পার্স নিয়ে যাও। এবং আমরা দেখতে পাই সৈন্য আগে থেকেই তাকে সেখানে বিহুশ করে রেখেছিল। তারপর পরি তার কাছে যায় এবং পার্স নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে আবার পার্স ফেলে দেয় এবং বলে, এই পার্সের আমার কোনোই দরকার নেই। এরপর সৈন্য লিয়ের কাছে চলে আসে। এখানে লি বলে, তুমি কি পার্স দিতে পেরেছো তাকে? এখানে সৈন্য বলে, পার্স তো পেয়েছিলাম, কিন্তু পরি একটু অন্য রকমের, সে পার্স পাওয়ার পরও কিছুক্ষণ পর সেটা আবার ফেলে দিয়েছে। এখানে লি ভাবে, আমার তার উপর একটু নজর রাখতে হবে, সে কেন এমন করতেছে। এর পরের সিন আমরা দেখতে পাই পরির আরেকজন ভাই তার সঙ্গে দেখা করতে এসেছে। এখানে পরি বলে, আমার ভাই কত বেশি সুন্দর, কিন্তু সেও মারা যাবে, কারণ সে যাকে ভালোবাসে সেই তাকে মেরে ফেলবে। এই কথা শুনে তার ভাই তো অবাক হয়ে যায় এবং ভাবে যে আমি কার কথা শুনতে পারতেছি আর কে আমাকে মেরে ফেলবে। তখন তার মা বলে, এ হচ্ছে তোমার বোন পরি। এখানে তার ভাই তাকে গ্রিট করে এবং বলে, আমাদের পরিবারে তোমাকে স্বাগতম। এখানে পরিও অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু মনে মনে ভাবে, আমি কি করে আমার ভাইকে বাঁচাবো, কারণ কঙ্কুবাইনের সঙ্গে তাকে ফ্রেম করা হবে আর কঙ্কুবাইনি আমার ভাইকে একেবারে জানে মেরে ফেলবে। এটা শুনে তো তার ভাই নিচে পড়ে যায় এবং ভাবতে থাকে, আমি যেহেতু আমার বোনের থট শুনতে পারতেছি, তাহলে আমার ওই কঙ্কুবাইনের কাছ থেকে দূরে থাকতে হবে, আর আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখানে তার ভাইও তাকে একটি হেয়ার পিন দেয়। এখানে আমাদের পরি তো তাকে ধন্যবাদ দেয়, কিন্তু মনে মনে ভাবে, যে আসতেছে সেই আমাকে হেয়ার পিন দিচ্ছে, আমার একটাই মাথা, আমি কতগুলো হেয়ার পিন লাগাবো, আমি কি মাথায় একটা দোকান বানাবো? সে মনে মনে ভাবলেও সামনে বলে, ধন্যবাদ, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তার এই থট শুনে তার ভাইরা এবং তার মা হাসতেছিল। আর তখনই পেছন থেকে কোয়ান কোয়ান আসে। এখানে তার ভাই তাকে পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এখানে কোয়ান কোয়ান এসেছিল তার মার জন্য স্যুপ বানিয়ে নিয়ে। এখানে স্যুপ দেওয়ার সময় বলে, আমি জানি যে আমি কোনো কিছু ভুল করেছি, তাই তুমি আমার সঙ্গে ঠিকঠাক মতো কথা বলতেছিল না, তাই দেখো আমি স্যুপ নিয়ে এসেছি, এটা খাও। এখানে পরীর মা যখন স্যুপ খেতেই যাবে তখন পরি মনে মনে ভালে, এই স্যুপের মধ্যে তো বিষ মিশানো আছে, যেটা খেলে আমার মা আস্তে আস্তে মারা যাবে। এটা শুনেই পরীর মার হাত থেকে সেই স্যুপটি নিচে পড়ে যায়। এখানে পরীর মা কিছুটা সাবধান হয়ে বলে, কোয়ান কোয়ান, এরপর থেকে স্যুপ আনলে তুমি সবার জন্য আনবা। এরপর কোয়ান কোয়ান সেখান থেকে চলে যায়। এরপর বেন ফ্যামিলির থেকে একটি ইনভিটেশন আসে। এখানে পরি মনে মনে ভাবলে, এটাই তাহলে সেই পরিবারের ইনভিটেশন, যেখানে ব্যান পরিবারের মেয়ে ব্যানকে কিডন্যাপ করা হবে এবং আমার ভাই তাকে বাঁচাতে যাবে এবং বাঁচাতে গিয়ে তার পা দুটো হারাবে এবং আমার ভাই হুইল চেয়ারে চলে আসবে। আমি যে কি করে আমার ভাইকে বাঁচাবো? আর বাই বাই তো আমার ভাইয়ের সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করতেছে। আর তখনই পরীর তৃতীয় ভাইও সেখানে চলে আসে। তৃতীয় ভাইকে দেখে পরি মনে মনে বলে, এই সেই ভাই যার জন্য আমাদের হুইল চেয়ার আনাই লাগবে। এখানে তার ভাইও তার ইনার আওয়াজ শুনতে পারতেছিল এবং বলে, আমার বোন হুইল চেয়ারের কথা কেন বলতেছে? তাই তার ভাই মনে মনে বলে, এই বাঁচানো টাচানো চক করে আমি পড়বো না, কারণ আমার বোন যেহেতু বলতেছে তাহলে সঠিকই বলতেছে।
এখানে তার মাও বলে আমার ছেলের পা দুইটা আমি হারাতে দেবই না। এরপর তারা বাই পরিবারে চলে যায়। এখানে তাদের খুব ভালোভাবে স্বাগতম জানানো হয়। এখানে পরি তখনও ভাবতেছিল এই বাই বাই তো আমার ভাইকে আজ ফ্রেম করবে এবং অনেক খারাপ খারাপ কথা বলবে। আমি কি করে আমার ভাইকে বাঁচাবো? আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার ভাই বেঁচে যায়। এরপর আমরা বাই বাইকে দেখতে পাই। সে অনেক লোভী প্রকৃতির একটি মেয়ে ছিল। তখন সে প্রিন্সের সঙ্গে সেখানে ছিল, আর সে তো পরীর ভাইয়ের সঙ্গে শুধু অভিনয় করতেছিল ভালোবাসার। এখানে বাই বাই প্রিন্সকে বলে আমি তো শুধু আপনার সঙ্গে থাকতে চাই। এখানে প্রিন্সও জানে যে শুধু ক্রাউন প্রিন্স হওয়ার জন্য সে আমার সঙ্গে আসে, আর সেখানে পরীও চলে আসে। এখানে পরী তাদের দিকে ড্রাগ ছুঁড়ে মারে। তারপর বাই বাই এবং প্রিন্স যখন কিস করতেছিল তাদের অনেক বেশি গরম লাগতেছিল এবং তারা পাশে যে যা করার তাই করতেছিল। এখানে পরী মনে মনে বলে এটাই হচ্ছে সঠিক সময়, আমি সবাইকে এখানে ডেকে নিয়ে আসবো। এখানে লি সৈন্য বলে এখানে পরী তো অনেক বেশি চালাক একটা মেয়ে। তারপর পরী ভিতরে যে বসে, আর তখনই একজন মেড এসে বলে বাইরে আগুন লেগেছে, আমাদের সবাইকে সেখানে যাওয়া উচিত। এখানে পরী বলে সত্যি সত্যি চলো আমরা তাড়াতাড়ি যাই, দেখি কি হয়েছে। তারপর তারা সবাই যখন বাইরে আসে তখন দেখতে পাই সামান্যই আগুন লেগেছে। এখানে লেডি বাই দেখতে পাই তার মেয়ে প্রিন্সের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে লেডি বাই তার মেয়েকে বলে তাড়াতাড়ি দরজা আটকে দাও, কিন্তু আমাদের পরী তো সব কিছু ঠেলে ঠুলে বাইরে চলে আসে এবং শুনতে পাই কিছু আওয়াজ আসতেছিল। এখানে তারা মনে করে মনে হয় কোনো চাকর চাকরানি এইসব কাজ করতেছে। কি সময় চলে এসেছে, এখনকার মানুষের মধ্যে লজ্জা শরম বলতে কিছু নেই। আর তখনই তারা সবাই সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই সেখানে লেডি বাইয়ের হাজব্যান্ড চলে আসে। এখানে পরী মনে মনে ভাবে যে কে আমাকে সাহায্য করতেছে, মনে হয় গডও আমার সঙ্গে আসে। এখানে লেডি বাইয়ের হাজব্যান্ডের কানেও সেই আওয়াজ আসতে থাকে। সে যখন দেখতে যাবে লেডি আটকায়, কিন্তু তার হাজব্যান্ড সেখানে চলেই যায় এবং দেখতে পায় তার মেয়ে ড্যাশ ড্যাশ করতেছে অন্য একজনের সঙ্গে। এখানে লেডি বাইয়ের হাজব্যান্ডের অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে বাই বাইকে জোরে একটি চড় মারে এবং বলে তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই, তুমি এখানে কি করতেছো? এখানে বাই বাই বলে বাবা আমি প্রিন্সকে অনেক বেশি ভালোবাসি। এখানে বাই বাইয়ের বাবা প্রিন্সকে বলে আপনার আমার মেয়ের রেসপন্সিবিলিটি নিতে হবে। এখানে প্রিন্সও অনেক বেশি রেগে যায় এবং বলে আমি কি রেসপন্সিবিলিটি নেব? আমার তো মনে হয় তোমার মেয়েই আমাকে কোনো পয়জন দিয়েছিল, যার কারণে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছি। আর তোমার বাসায় যেহেতু এইসব হচ্ছে তার রেসপন্সিবিলিটি কে নেবে? এখানে বাই বাইয়ের বাবা বলে আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাব, আমি তার কাছেই সব কিছু খুলে বলবো। এখানে প্রিন্স কিছুটা ভয় পেয়ে যায় এবং বলে আমি এখনও ম্যাজিস্ট্রেট হতে পারলাম না, তাই আমাকে একটু শান্ত থাকতে হবে। তাই বলে আচ্ছা ঠিক আছে, আমি বাই বাইয়ের রেসপন্সিবিলিটি নেব। এখানে কন কন বলে আমি অনেকটা বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি রুমে যাচ্ছি। তাই পরীর মা বলে আচ্ছা ঠিক আছে যাও। এখানে কোয়ান কোয়ান বলে আজকে কত বড় একটা প্ল্যান করেছিলাম যে পরীর ভাই মারা যাবে, কিচ্ছুই হচ্ছে না। এখানে পরী মনে মনে বলে তোমার একটা প্ল্যানও আমি সফল হতে দিব না। তারপর এখানে পরীর মা বলে তুমি ভিতরে যাও, আমি তোমার জন্য অনেক সুন্দর সুন্দর জামা রেখেছি, সেগুলো পরে দেখো। এরপর সে তার 3 ছেলেকে বলে তোমরা আমার সঙ্গে আসো, তোমাদের সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ভেতরে আসার পর মা বলে তোমরাও কি পরীর কথা শুনতে পাও, মানে পরীর ইনার আওয়াজ শুনতে পাও? আমি ইনার আওয়াজ শুনতে পাই। এখানে 3 ছেলেই বলে হ্যাঁ হ্যাঁ মা আমি শুনতে পাই, অন্যরাও বলে হ্যাঁ মা আমিও শুনতে পাই। তাই অবশ্যই পরীর খেয়াল রাখা উচিত আমাদের, কারণ সে এখানে এসেছে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আর তার থেকে বড় কথা সে হচ্ছে আমার মেয়ে, আর আমার মেয়ের জন্য আমি সবসময় বেস্ট জিনিসটাই করব। তাই তোমরা 3 ভাই পরীর পিছন পিছনেই থাকবা, দেখবা পরী কী করতেছে, আর প্রত্যেক সময়ের খবর আমাকে দিবা। এখানে 3 ভাই বলে আচ্ছা ঠিক আছে মা, আমরা সব সময় আমার বোনকে রক্ষা করব। এরপর আমরা দেখতে পাই কনকন পরীর কাছে গিয়েছে এবং বলে বোন চলো আমরা একসঙ্গে ঘুরতে যাই। এখানে পরী বলে না না আমি যাব না, এবং মনে মনে বলে আমি তো জানি আমি কখন বাইরে যাই আর কিডন্যাপারই সে আমাকে উঠেই নিয়ে যাক। এটা মূলত কোয়ান কোয়ানের প্ল্যান ছিল, সে পরীকে বাইরে নিয়ে যাবে এবং কিডন্যাপারের হাতে তুলে দেবে, কিন্তু পরী তো একদমই বাইরে যেতে রাজি হচ্ছিল না। এখানে কোয়ান কোয়ান অনেকবার রিকোয়েস্ট করতেছিল, তাই পরী বলে আচ্ছা ঠিক আছে আমি যাব। তাই সে তার দাসীকে ডাকে এবং বলে আমার অস্ত্র নিয়ে আসো এবং একটা কোদাল নিয়ে আসে। এখানে কোয়ান কোয়ান জিজ্ঞাসা করে তুমি এই কোদাল দিয়ে কী করবা? তখন পরী বলে কেউ যদি আমার উপর আক্রমণ চালায় তাহলে আমি এটা দিয়ে তাকে সোজা মেরে ফেলবো। এখানে কোয়ান কোয়ান বলে তুমি কি করতেছো? তোমার ব্যবহারেই মনে হয় যে তুমি গ্রাম থেকে এসেছো। এখানে আমাদের পরী বলে আমি তো গ্রাম থেকে এসেছি, আমি তো অস্বীকার করতেছি না, আমার কাছে আসছো কেন, যাও এখান থেকে।
তখন কোয়ান কোয়ান কিছু বলতেই যাবে, তখন ভাবে না, এখনও আমরা মায়ের সম্পত্তি পাইনি, যতদিন না পাই ততদিন আমাদের চুপ করে থাকতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পরী দেয়াল টপকে বাইরে যাচ্ছে এবং তার 3 ভাইকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে কয়দিনের জন্য বাইরে যেতেই হবে, কারণ একজনের জীবন যে বাঁচাতে হবে। এখানে 3 ভাই দেখতেছিল যে সে চলে যাচ্ছে। এখানে ভাই বলে, অসুবিধা নেই, আমরা তো তার সঙ্গে ছায়ার মতো আসি, দেখি সে কোথায় যাচ্ছে। এখানে লিয়ের সৈন্য এসেও লিকে বলে, পরী ম্যাম না বাইরে গিয়েছে, যেখানে মেয়েরা নাচ গান করে। এরপর আমরা পরীকে দেখতে পাই, সে ছেলেদের পোশাক পরে অনেকগুলো মেয়েদের সঙ্গে ছিল এবং সকল মেয়েকে অনেক বেশি ড্রিঙ্ক করাতে থাকে এবং মনে মনে ভাবে, আমি এখানে এসেছি প্রিন্সকে বাঁচানোর জন্য। প্রিন্স যে বেঁচে আছে এটা কুইন এবং ম্যাজেস্টিও জানে না, কারণ অনেক ছোটবেলা তাকে নিয়ে এসে গরিবদের দিয়ে দেওয়া হয়েছিল। আমি তাকে বাঁচিয়ে কুইনের কাছে ফেরত দেব। আর তখন আমরা দেখতে পাই সকল মেয়ে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছে। আর সেখানে আর একটা লেডিকেও আমরা দেখতে পাই, সে একটা ছোট বাচ্চাকে অনেক বেশি মারতেছিল, এতই বেশি মারে যে ছেলেটা অজ্ঞানী হয়ে যায়। আর তখনই সেখানে পরী চলে আসে এবং তাকে ড্রাগ দিয়ে সেই বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে যায়। আর এই বাচ্চাটিই হচ্ছে প্রিন্স। তখন আমরা সেখানে লিকে এবং তার সৈন্যকেও দেখতে পাই, তারা পরীর উপর নজর রাখতেছিল। এখানে পরী যাচ্ছিল এবং বলতেছিল, আমি ততদিন না পর্যন্ত ম্যাজিস্ট্রেটকে বলতে পারি যতদিন না প্রিন্স সুস্থ হয়ে যায়। আর পরের দিন মার কাছেও খবর চলে যায়, পরী একটা ছোট বাচ্চাকে নিয়ে এসেছে। এখানে তার মা বলে, অসুবিধা নেই, পরী যা করতে চাই তাই করতে দাও, আর তোমরা তো তার পাশেই আসো, আমার কোনোই চিন্তা নেই। আর তারপর সেখানে আমরা পরীর বাবাকে দেখতে পাই। এখানে সে বলে যে তুমি তোমার ডাউরি নিয়ে আসতে পারো, কারণ যে কোনো সময় সেটা প্রয়োজন হতে পারে, আর আমাকে অর্ধেক ডাউরি দিতে পারো, আমার টাকার অনেক বেশি দরকার। এখানে পরীর মা বলে, আমার কাছে কোনো টাকা নেই। তখন বাবা বলে, আমি জানি তোমার কাছে টাকা আছে, আমার টাকা খুবই দরকার, আমাকে কিছু টাকা ধার দাও। তখন পরীর মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা ধার দেবো, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, আমাকে তোমাকে ডিভোর্স দিতে হবে। তখন পরীর বাবা বলে, ডিভোর্স? তখন মা বলে, হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দাও এবং টাকা নাও। এখানে পরীর বাবা বলে, কখনোই না, আমি তোমাকে কখনোই ডিভোর্স দিব না। এখানে পরীর মা বলে, আমি এটাও জানি যে তুমি লেডি ঝাওয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছো। এখানে তার বাবা তখন কিছুই বলতে পারে না এবং মুখ লিখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা পরীকে দেখতে পাই, সে সেই বাচ্চাটির অনেক বেশি খেয়াল রাখতেছে। এরপর আমরা বাইরে সেই কিডন্যাপারকেও দেখতে পাই, সে আসে এবং লোক জড়ো করে বলে, পরী আমার সঙ্গে রিলেশনশিপে আসে। পরীও এই বিষয়টি জানতে পারে এবং বলে, এই দিনটারই তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম, আমার রেপুটেশন খারাপ করতে এসেছিলে, এখন দেখো যে কি হয় তোমার সঙ্গে। তখন পরীর বাবাও সেখানে চলে আসে এবং বলে, কি হয়েছে? তখন সেই ছেলেটি বলে, আপনার মেয়ে আমার সঙ্গে রিলেশনশিপে আসে, আর প্রমাণস্বরূপ তার পার্সও আমার কাছে আসে। তখন বাবা বলে, কোন মেয়ের সঙ্গে তুমি রিলেশনশিপে আসো? তখন ছেলেটি বলে, আপনার ছোট মেয়ে পরীর সঙ্গে। এখানে তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের দুইজনকে বিয়ে দিয়ে দেব। তখনই পরীর মা সেখানে চলে আসে এবং বলে, আমার মেয়ের সঙ্গে কখনো এই ছেলের বিয়ে দেব না। আর তার পরক্ষণে পরীও সেখানে চলে আসে। পরীকে দেখে ছেলেটি বলে, তুমি কে, এখানে কি করতে এসেছো? তখন পরী বলে, আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো আর আমাকেই চেনো না? তাহলে আমি কেমন করে তোমার সঙ্গে রিলেশনশিপে ছিলাম? তখন ছেলেটি বলে, ও আচ্ছা আচ্ছা, তুমি পরী? হ্যাঁ, আমি তোমার কথাই বলতেছিলাম, আর তুমিই তো আমাকে প্রতিদিন চিঠি লিখতা। তখন পরী বলে, ও আচ্ছা তাই নাকি, তোমার কাছে কি প্রমাণ আছে? তখন ছেলেটি বলে, এই দেখো তোমার পার্স আমার কাছে আছে। তখন পরী বলে, এই একই পার্স তো আমার কাছেই আছে, তাহলে কি তোমার কাছেরটা নকল? তারপর ছেলেটি যখন সেই পার্সের নাম দেখে সেখানে কোয়ান কোয়ানের নাম ছিল। তারপর সবাই কোয়ান কোয়ানকে সেখানে আসতে বলে। এখানে বাবা বলে, আমার কোয়ান কোয়ান এমন করতেই পারে না, সে কখনো এমন ছেলের সঙ্গে রিলেশনশিপ করতেই পারে না। তখন পরী বলে, কেন এমন করতে পারে না? আমার উপর যখন আরোপ লাগানো হয়েছে তখন কোয়ান কোয়ানকে ওখানে আসতে হবে। এখানে ছেলেটি ভাবে, যে কোনো একটা মেয়ে হলেই হইল, আমি তো শুধু বড় লোক হতে চাই। এখানে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, কোয়ান কোয়ানকে ডাকো, জলদি ডাকো। তারপর কোয়ান কোয়ানের ঘর সার্চ করার পর সেখানে চিঠিও পাওয়া যায়। এখানে কোয়ান কোয়ান বলে, বাবা এই চিঠিগুলো আমার না। তখন পরীর মা বলে, তোমার চিঠি না তো কার চিঠি, তোমার ঘর থেকেই পাওয়া গিয়েছে। এখানে ছেলেটি বলে, কোয়ান কোয়ান আমাকে বিয়ে করে ফেলো। এখানে কোয়ান কোয়ান কান্না করতে করতে বলে, তোমাকে আমি বিয়ে করতে যাবো কেন, আমি তোমাকে চিনিও না জানিও না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ছেলেটি আরো বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার রেপুটেশন নষ্ট করে। এখানে তার বাবা চিন্তা করে যে একবার যদি আমার মেয়ের নামে ক্লেম ওঠে আর কেউ আমার মেয়েকে বিয়ে করবে না, তাই সেই ছেলেটিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের সঙ্গে আমি তোমাকেই বিয়ে দেব। এখানে পরী চিন্তা করে কোয়ান কোয়ানের বিষয়টা শেষ হয়ে গিয়েছে,
অন্য বিষয়ে এখন আমার চিন্তা করতে হবে, এখন আমার লিয়ানেরও জীবন বাঁচাইতে হবে। এটা শুনে তার মা দাসীকে বলে, এখনই যাও, তুমি পরীর সঙ্গে যাও, দেখো সে কি করতেছে, কোনো বিপদ যেন পরীর না হয়। এখানে পরী লিয়ের বাসায় চলে আসে এবং বলে, এত বড় বাসায় আমি লিকে কি করে খুঁজে পাবো। এখানে পরী সৈন্যদের কথাতে জানতে পারে যে লি গোসলে গিয়েছে, তাই সে তার দাসীকে বলে, আমি ভিতরে যাচ্ছি, কোনো বিপদ হলে তুমি আমাকে বাঁচাতে চলে আসবে। এখানে দাসী বলে, আমি আপনাকে বাঁচাবো। এটা বলে পরী ভেতরে চলে যায় এবং দেখতে পায় অনেক সুন্দর একটা বাঁধ এবং বলে, এত সুন্দর একটা ন্যাচারাল বাঁধতে আমি পা দিয়ে বসতে চাই। তাই সে খুব আরাম করে বাতে পা ডুবিয়ে বসেছিল। আর ততক্ষণে লিও সেখানে চলে আসে এবং তার পা টেনে তাকে পানির ভেতর নিয়ে যায়। এখানে পরী বলে, তোমার কি লজ্জা করে না, তুমি আমাকে এমনভাবে পানির ভিতর কেন নিয়ে আসলা। এখানে পরী মনে মনে বলতে থাকে, কি সুন্দর দেখা যাচ্ছে একে, এত কেন সুন্দর। এই কথা লিও শুনতে পারতেছিল এবং সে মনে মনে হাসতেছিল। এরপর লি বলে, তুমি এখানে কেন এসেছো। তখন পরী বলে, কিছুই করতে আসিনি, আমি চলে যাচ্ছি এখান থেকে। সে যখন চলে যাবে লি তাকে আটকায় এবং বলে, না, তোমাকে বলেই যেতে হবে যে তুমি কি করতে এখানে এসেছো। তখন পরী বলে, আমি তোমার সঙ্গে ডিল করতে এসেছি। এখানে লি বলে, আমার সঙ্গে ডিল করার সাহস তোমার আছে। এখানে পরী তার একদম কাছে চলে যায় এবং বলে, আমি যদি তোমাকে কোনো ইনফরমেশন না দিই তুমি মারা যাবে। তখন লি বলে, তোমার কাছে কি ইনফরমেশন আছে আমাকে সেটা বলো। তখন পরী বলে, কিছুক্ষণ পরেই পাশের রাজ্যের রাজকন্যা আসবে এবং তোমাকে বিয়ের প্রস্তাব দেবে, আর তোমার ভিতরে যতটুক না বিষ আছে তার ভিতর তার থেকে শতগুণ বেশি বিষ আছে, তাই সেই মেয়ের থেকে দূরে থেকো। এখানে লি বলে, ও আচ্ছা। এরপর লি পরীর দিকে তাকিয়েছিল। এখানে পরী বলে, এই আমার দিকে তাকিও না, আমার কাপড় ভিজে গিয়েছে। এখানে লি বলে, তোমার দিকে তাকানোর মতো কিছু নেই। এখানে পরী তো লিকে মনে মনে অনেক গালি দিচ্ছিল যে কত খারাপ একটা মানুষ, আমি তাকে সাহায্য করতে আসলাম আর সে আমাকে এমনভাবে বলতেছে। সে চলে যাবে কাপড় নিয়ে। তখন লি বলে, এমনভাবে যেও না, আমি সৈনিক পাঠাচ্ছি, তুমি তার সঙ্গে বাসায় চলে যাও। এরপর পরী বাসায় এসে প্রিন্সকে দেখতে পারে। প্রিন্স এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এরপর পরী চলে যায় তার মার সঙ্গে দেখা করতে। এখানে তার মা বলে, তুমি অবশেষে বাসায় আসছো। এখানে পরী মনে মনে বলে, আমি কি করে তোমাকে বলতাম যে আমি লিয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমার তো লিকে বাঁচাতেই হইতো বলো। তার মা তার ইনার আওয়াজ শোনার পর বলে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এখানে আসো আর আমার সঙ্গে খাবার খাও। এটা শুনে পরী তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর ততক্ষণে আমরা লেডি জিকেও সেখানে আসতে দেখি। এখানে লেডি ঝাও এসে তো বলে, তুমি কোয়ানের বিয়ে এমন একটা গরিব ছেলের সঙ্গে কিভাবে দিতে পারো। এখানে পরীর মা বলে, আমার তো কোনো দোষ নেই, কোয়ান যা করেছে তাতে তো তার এমনই হওয়ার ছিল, আর বিয়ের জন্য আমি তো হ্যাঁ বলি নেই, আমার হাজবেন্ডই হ্যাঁ বলেছে। আর তোমার যদি এতই প্রবলেম থাকে তাহলে তুমি তোমার প্রেমিকের সঙ্গে যে কথা বলো। তখন লেডিজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার সঙ্গে যেই কথা বলবো। লেডিজি চলে যাওয়ার পর পরী বলে, মা, তুমি যেহেতু জানো যে কোয়ান তার মেয়ে, তাহলে তুমি সোজাসুজি কেন বলতেছো না। তখন তার মা বলে, এখনো সঠিক সময় আসেনি, সঠিক সময় আসলে আমি নিজেই বলে দেব। অন্যদিকে লি চলে এসেছে পরীদের বাসায়। এখানে পরী তো তার উপর অ্যাটাক করে বসে, কিন্তু লি তার অ্যাটাক ধরে ফেলে। এখানে লি বলে, তুমি কে, আমার বাসায় কেন এসেছো। এখানে লি বলে, তুমি আমার বাসায় গোপনে যেতে পারো, আমি কি তোমার বাসায় আসতে পারি না। এখানে পরী বলে, তাহলে বেডরুম পর্যন্ত কেন এসেছো। এখানে লি বলে, তুমি সব কিছু আগে থেকে কিভাবে জানো, আর এটা কিভাবে জানো যে আমার উপর অ্যাটাক হবে। তখন পরী বলে, আমি এটা জানি, কারণ মেয়েরাই সব সময় ঝামেলা বাঁধায়। এখানে লি তার হাত ধরে এবং বলে, তুমি কি মেয়ে না। তখন পরী বলে, হ্যাঁ আমি মেয়ে, কিন্তু আমি কখনো ঝামেলা বাঁধাই না, আমি খুবই ভালো একটা মেয়ে। এখানে তারা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করতেছিল। এর পরের দিন আমরা কুইন এবং কিংকে দেখতে পাই, তারা সবাইকে ডাকছিল। এখানে আমরা পরী এবং লিকেও দেখতে পাই। এখানে পরী সব সময়ের মতো মনে মনে বলতেছিল, হায় আল্লাহ, কুইন আর কখনো মা হতে পারবে না, তাই তার মনে এত দুঃখ। কিন্তু সে তো এটা জানে না যে তার ছেলে এখনো বেঁচে আছে, যে হারিয়ে গিয়েছিল। এখানে আমি যদি বলে দিই যে তাদের ছেলে বেঁচে আছে, তাহলে তারা খোঁজখবর নিতে পারবে যে তার ছেলেকে কে মারার চেষ্টা করেছিল। আর এখানে কুইন এবং কিংও তার মনের কথা শুনতে পারতেছিল। আর তখনই পাশের রাজ্যের প্রিন্সেস আসে। এখানে প্রিন্সেস বলে, ম্যাজেস্টি, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। ম্যাজেস্টি বলে, কি চাও। তখন প্রিন্সেস বলে, আগে নাচ উপভোগ করুন, তারপর বলবো। এরপর তারা নাচ উপভোগ করতেছিল, আর নাচ চলাকালীন সময়ই সবার মধ্যে নেশা হয়ে যায়। এখানে পরী বুঝতে পেরে যায় যে এটা নর্তকীদের কাজ, নর্তকীরাই নাচের মধ্যে ড্রাগ ছড়িয়েছে। তাই প্রথমে সে তার মাকে একটি ওষুধ দেয় এবং লিকেও দেয়। এখানে একটা হ্যালুসিনেশন সৃষ্টি করে প্রিন্সেস এবং সে ম্যাজিস্ট্রেটের সামনে যেয়ে বলে, আমি লিকে বিয়ে করতে চাই।
এখানে ম্যাজেস্টি হ্যালুসিনেশনের বশে যখন হ্যাঁ বলতেই যাবে আর তখনই উঠে পরি বাঁশি বাজাতে যায়। এতে করে প্রিন্সেসের অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে ছুরি নিয়ে পরীকে মারতে যায়, কিন্তু মাঝখানে লি চলে আসে। এখানে প্রিন্সেস বলে, তুমি কি জানো লি আমি তোমাকে কতটা ভালোবাসি? 5 বছর আগে তুমি যখন আমাকে বাঁচিয়েছিলে আমি তখনই ঠিক করে ফেলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব। লি তুমি আমাকে ভালো কেন বাসো না? এখানে লি বলে, আমি কখনো তোমার মতো মেয়েকে ভালোবাসতে পারবো না, তাই বলে তাকে দূরে সরিয়ে দেয়। এখানে পরি মনে মনে ভাবে, এত সুন্দর প্রিন্সেসকে যদি ভালো না বাসে তাহলে সে কি কোনো ছেলেকে ভালোবাসে? এখানে ম্যাজেস্টিও পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। এখানে ম্যাজেস্টি বলে, পরি আমি তোমাকে অনেক বড় একটা উপহার দেব। এখানে পরির মা বলে, আমাদের কোনো উপহারের দরকার নেই, আমরা শুধু সাহায্যের জন্য এইসব করেছি। এখানে ম্যাজেস্টি বলে, না কখনোই না, সে অনেক ভালো কাজ করেছে, তার উপহার প্রাপ্য। তারপর সবাই সেখান থেকে চলে যাবে। তখন ম্যাজেস্টি বলে, পরি এবং লি এখানে থাকো আর সবাই এখন বাইরে যাও। এখানে ম্যাজেস্টি লিকে জিজ্ঞাসা করে, তুমি কাকে বিয়ে করতে চাও? এখানে পরি মনে মনে ভাবে, সে তো নিশ্চয়ই কোনো ছেলেকেই পছন্দ করবে, কোনো মেয়ের প্রতি তো আর কোনো ইন্টারেস্টই নেই। এখানে লি বলে, না আমি একটি মেয়েকে পছন্দ করি অনেক দিন ধরে, আমি তাকেই বিয়ে করতে চাই। এখানে পরি বলে, আচ্ছা বাঁচা গেল, একটা মেয়েকে তো পছন্দ করে। এখানে লি আরও বলে, আমি লেন ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চাই, অর্থাৎ পরিকে বিয়ে করতে চাই। এখানে পরি বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি তোমাকে ভালোবাসি না, আর তুমি কবে থেকে আমাকে ভালোবাসলা? এখানে লি বলে, সত্যি আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। এখানে তাদের অবস্থা দেখে ম্যাজেস্টিও হাসতেছিল এবং বলে, তোমরা যেহেতু একে অপরের প্রেমে এত বেশি পাগল, আমি তোমাদের বিয়ের পারমিশন দিয়ে দিলাম। এরপর পরি যখন বাইরে আসে দেখতে পাই তার মা এবং ভাই বাসায় চলে গিয়েছে। তাই সে লিকে বলে, আমাকে একটু বাসা পর্যন্ত ছেড়ে দিবে? এখানে লি বলে, আমি তোমাকে কেন ছাড়বো? আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে? তুমি না ভিতরে বললা নেই, তো তাহলে আমি ছাড়তে পারবো না। তখন পরি বলে, আগে তো বন্ধুত্ব ছিল, আগের বন্ধুত্বের খাতিরে একটু ছেড়ে দাও বাসা পর্যন্ত। তখন লি বলে, না আগেও কোনো বন্ধুত্ব ছিল না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন পরি বলে, নতুন সম্পর্কের জন্য তো ছাড়তে পারো। এখানে লি বলে, নতুন কি সম্পর্ক? তখন পরি বলে, কেন একটু আগে না বলে আসলা যে আমাকে ভালোবাসো, আমাদের বিয়ের পারমিশনও তো দিল, সেই হিসেবে তো আমি তোমার ফিয়ন্সি হই, তাহলে কি সাহায্য করবে? তখন লি বলে, এত যেহেতু রিকোয়েস্ট করতেছো, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমাকে সাহায্য করতেছি। এরপর পরি যখন বাসায় আসে তার মা বলে, লেডি বাইয়ের মেয়ে আবার কিডন্যাপ হয়ে গিয়েছে আর তোমার ভাই তাকে বাঁচাতে গিয়েছে। এখানে পরি মনে মনে বলে, যে পা আগে কাটেনি আজকে মনে হয় সে পা কাটাই পড়বে, তাই আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে এবং আমার ভাইকে বাঁচাতে হবে। তাই পরি একাই বেরিয়ে পড়ে তার ভাইকে বাঁচানোর জন্য। এখানে লিও চলে যায় পরীকে বাঁচানোর জন্য, কারণ সৈনিক তার উপর সবসময় নজর রাখতেছিল যে পরি কোথায় যাচ্ছে আর কি করতেছে। এখানে পরি সামনে যাওয়ার পর দেখতে পাই যে লেডি বাইয়ের মেয়েকে বেঁধে রেখেছে এবং অনেকগুলো কিডন্যাপার তার চারপাশে রয়েছে। এখানে তার দুই ভাই তাকে আটকায় এবং বলে, সামনে যেও না, সামনে অনেক বেশি বিপদ। তারপর তারা 3 ভাই বোনই সেই কিডন্যাপারের সঙ্গে লড়াই করতে থাকে এবং একটা সময় একটা সৈন্য যখন পরীর দিকে আক্রমণ চালাবে তখনই লি তার সামনে চলে আসে এবং তার আঘাত নিজের উপর নিয়ে নেয়, আর সেই ছুরিতে পয়জন ছিল। এখানে পরি বলে, লি ওঠো ওঠো, কি হয়েছে তোমার? এরপর আমরা দেখতে পাই তার 3 ভাই দাঁড়িয়ে গিয়েছে এবং বলে, পরি কোথায়? পরীকে খুঁজতে হবে। অন্যদিকে পরি লিকে নিয়ে যাচ্ছিল এবং একটা সময় তারা দুইজনই অজ্ঞান হয়ে যায় আর পরের দিন পরির জ্ঞান ফেরে। এখানে সামনে তার মা বসেছিল এবং পরি বলে, আমি কোথায়, কি হয়েছে আমার? এখানে পরির মা বলে, অনেক চিন্তায় ফেলে দিয়েছিলে তুমি আমাকে, সারা রাত তুমি অজ্ঞান অবস্থায় ছিলে। এখানে পরি বলে, আমার এখনই লিয়ের কাছে যেতে হবে, সে আমার জন্য অনেক করেছে। তারপর সে যখন লিয়ের কাছে আসে শুনতে পাই লিয়ের অবস্থা অনেক বেশি খারাপ, তাকে বাঁচানো যাবে না। এখানে পরি বলে, আমি লিয়ের কিচ্ছু হতে দেব না, আমি যে কোনো উপায়ে তাকে বাঁচিয়ে ফেলবো। এখানে পরি ভেতরে যায় এবং একটি চাকু মোমে গরম করে সেই বিষ সব বের করে ফেলে এবং কিছুক্ষণ পর লিয়ের জ্ঞানও ফেরে। এখানে লি বলে, তুমি আমাকে বাঁচিয়েছো। তখন পরি বলে, তোমাকে মরতে কিভাবে দিতাম, একসঙ্গে আমাদের আরও ফাইট করতে হবে না? তাদের ভালোবাসা শেষ হওয়ার পর পরি বাসায় ফেরত আসে এবং শুনতে পাই তার বাবা এবং মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়াটা হচ্ছে ডিভোর্স নিয়ে। এখানে তার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে দেবে এবং অবশেষে তার বাবাও রাজি হয়ে যায় এবং শর্ত দেয়, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দেব, কিন্তু এই প্রাসাদ আমাকে দিয়ে দিতে হবে, তুমি তোমার ছেলে এবং মেয়েকে নিয়ে এই প্রাসাদ থেকে বেরিয়ে যাবে। এখানে পরির মা মানতেছিল না।
পরীর মা ম্যাজিস্ট্রির সাহায্য নিয়ে তার বাবাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এখানে কোয়ান কোয়ান কান্না করতেছিল যে সবসময় আমি তোমাকে আমার মা ভেবেছি, আমাকে নিশ্চয়ই এই বাড়ি থেকে বের করে দেবে না, কিন্তু পরীর মা তাকেও সেই বাসা থেকে বের করে দেয়। এরপর পরী চলে যায় প্রিন্সের কাছে। এখানে প্রিন্স বলে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আর তখনই তার ভাই চলে আসে এবং বলে পরী তোমাকে অনেক বেশি ধন্যবাদ, কালকে যদি তুমি না যেতে আমি প্রাণেই মারা যেতাম। এরপর আমরা কোয়ান কোয়ান ও তার বাবাকে দেখতে পাই। এখানে তার বাবা একটি প্ল্যান করে এবং কোয়ান কোয়ানকে একটি ড্রাগ দেয় এবং বলে তুমি লিয়ের কাছে এই ড্রাগটি প্রয়োগ করো এবং তার সঙ্গে নাইট স্প্রেন করো, এতে করে লি তোমাকে বিয়ে করতে বাধ্য হবে এবং পরীর জীবনটাও ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে আমরা লিকে বসে থাকতে দেখি। তখনই তার সৈন্য এসে বলে কোয়ান কোয়ান আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এখানে লি তো তার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু পলিটিক্সের কারণে তার দেখা করতে হয়। তারপর কোয়ান কোয়ান যখন ভিতরে আসে তাকে টি খেতে দেয় এবং বলে এটা আপনার জন্য নিয়ে এসেছি, এবং লিও সেটা খেয়ে ফেলে। এটা খাওয়ার পর তার মধ্যে নেশা এসে যায়। এখানে সে সামনে কোয়ান কোয়ানকে দেখে পরী মনে করতেছিল। অন্যদিকে দেখতে পাই পরীর মুখ থেকেও ব্লাড আসতেছিল, কারণ তাদের দুজনের মধ্যে একটা কানেকশন ছিল। যখনই লিয়ের অসুবিধা হবে পরীও সেটা বুঝতে পারবে। এখানে পরী বলে কি হয়েছে লি তোমার? অন্যদিকে আমরা লিকে দেখতে পাই সে কোয়ান কোয়ানের কাছ থেকে দূরে সরে গিয়েছে এবং তার হাত কেটে ফেলে যাতে তার ড্রাগ তাকে কাবু করতে না পারে, এবং অনেকগুলো সৈন্য লিয়ের উপর আক্রমণও চালায়। এরপর পরী এবং সৈন্য লিকে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে এবং বলে তুমি এত কেন বোকা, জানো যে কোয়ান কোয়ান খারাপ, তাহলে তাকে কাছে আসতে কেন দিলা? আমি যদি তোমাকে বাঁচাতে না আসতাম কি হতো? আর আমি সবসময় কি তোমাকে বাঁচাতে পারবো? এখানে লি বলে আজকে তো বাঁচাতে এসেছো, তো আজকে আমাকে বাঁচাও আগে। এখানে পরী বলে আচ্ছা প্রথমে তোমার ড্রাগ বের করতে হবে। তাই সে লিকে একটি বাথটবে বসিয়ে দেয় এবং সেও তার ভিতরে চলে যায় এবং তাদের দুইজনের মধ্যে একসঙ্গে নাইট স্পেন্ড হয়ে যায়। পরের দিন সকালে দেখতে পাই পরী ঘুমিয়ে আছে। এখানে লিন তাকে অনেক যত্ন সহকারে দেখতেছিল। অন্যদিকে আমরা পরীর 3 ভাইকে দেখতে পাই এবং বলে পরীকে আমাকে সাহায্য করতেই হবে। আমরা জানি যে প্রিন্স আবার বেশি রিভেলিয়ান হয়ে যাবে এবং সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, তাই দেশকে রক্ষা করতে এবং আমার বোনের সাথে আমাদের সেখানে যেতেই হবে। অন্যদিকে আমরা কুইন এবং কিংকে দেখতে পাই, তারা বসেছিল। সেখানে প্রিন্স চলে আসে এবং বলে দেখো বাবা, এখন এই পুরো সাম্রাজ্য আমার, কারণ আমি তোমাদের বিষ দিয়ে দিয়েছি। তাদের যখন প্রাণেই মেরে ফেলবে তখনই পরী সেখানে চলে আসে। এখানে কোয়ান কোয়ান অনেক বেশি রেগে যায় এবং বলে আমার প্ল্যান নষ্ট করতে তুমি সব সময় চলে আসো কেন? এরপর তাদের 3 জনকে আটক করা হয় এবং কুইন এবং কিংকে যে বিষ দেওয়া হয়েছিল তার অ্যান্টিডোটও তাদের খাইয়ে দেওয়া হয়। এখানে কুইন প্রিন্সকে দেখে বলে এ কি আমার ছেলে? তখন পরী বলে হ্যাঁ, এটা আপনার ছেলে। এরপর আমরা দেখতে পাই পরী হ্যাভেনে চলে গিয়েছে এবং তার গুরু বলে তুমি অনেক ভালো কাজ করেছো, আর যেহেতু তুমি অনেক ভালো কাজ করেছো তাই তুমি মর্তে এবং স্বর্গে দুটো জায়গায় থাকতে পারবে। এটা শুনে তো পরী অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি, এবং নাচতে নাচতে সেখান থেকে চলে আসে। বাস্তব দুনিয়ায় আসার পর ম্যাজেস্টি বলে এখন সময় এসে গিয়েছে পরী এবং লিয়ের বিয়ের। এখানে বিয়ের ব্যবস্থাও করা হয়। এখানে পরী তার মাকে বলে আমার তো বিয়ের সময়ও চলে আসলো, এখন তো আমি এই বাসা থেকে চলে যাব। এখানে পরীর মা বলে হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি মিস করব। তার 3 ভাই বলে না, আমরা বিয়ে একদমই হতে দেব না আমার বোনের। আর তখন লিও সেখানে চলে আসে এবং বলে না, বিয়ে হবেই। এখানে তার 3 ভাই বলে না, মোটেও না, আমার বোনকে আমরা বিয়ে দেব না। এখানে তারা মজা করতেছিল। এখানে লি বলে পরী তুমি কি আমাকে বিয়ে করবে না সত্যি সত্যি? এখানে পরী দৌড়ে এসে লিকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে বিয়ে করব না তো কে করবে, আর আমি সব সময় তোমার পাশে থাকব। আর এর মধ্যে দিয়ে এই সুইট ড্রামাটা শেষ হয়ে যায়। আচ্ছা ফ্যামিলি, আপনাদের কাছে যদি এমন পাওয়ার থাকতো তাহলে আপনারা কার মনের কথা শুনতে চাইতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেল। তো আজকের মতো আল্লাহ হাফেজ।